অনুরাধা দেবীর কলমে আজকের নিবেদন অব্যক্ত। বাদামতলা বাদামতলা বলে কন্ডাক্টর চিৎকার করতেই শ্রেয়া শাড়িটা গুছিয়ে উঠে দাঁড়ালো। বাসটা আজ ফাঁকাই, কারণ আজ দোল পূর্ণিমা। কিন্তু শ্রেয়া একটা নার্সিংহোমের ফ্রন্ট ডেস্কে কাজ করে। তার ওই ছুটিছাটা বিশেষ হয় না বললেই চলে। রাত 9টা বাজে। দোল পূর্ণিমার জ্যোৎস্নায় সব কিছুই যেন অপরূপ দেখাচ্ছে। বাস থেকে নেমে ভজাদার চায়ের দোকানে চোখ দুটো অজান্তেই কাকে যেন খুঁজে নিল। হ্যাঁ, ওই তো রোজকার মতন বসে আছে দেবমাল্য। শ্রেয়া ও ভাস্কর বছর 2 হলো কলকাতায় আছে। কলকাতার কাছে এই শহরতলিতে বাড়ি ভাড়া নিয়েছে। তাদের নবদম্পতিই বলা চলে। দুজনের বাড়ি শিলিগুড়িতে। চাকরির জন্য কলকাতায় আসতে হয়েছে, কিন্তু পাহাড় ও জঙ্গলের সান্নিধ্যে থাকা মানুষ শহরের দমবন্ধ পরিবেশে ঠিক খাপ খাওয়াতে পারে না। তাই একটু নিরিবিলিতে এখানে ভাড়া নেওয়া। ভাস্কর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর কাজ বাড়িতে বসেই হয়। পাড়াটা বেশ শান্তিপূর্ণ। বেশিরভাগই নিজস্ব বাড়ি। 1-2 আবাসন এখন তৈরি হচ্ছে। বড় রাস্তা থেকে গলিতে বেশ খানিকটা হাঁটলে শ্রেয়াদের ভাড়া বাড়ি। ওই রাস্তার শেষ প্রান্তে বিশাল যে বাড়িটা, সেটা দেবমাল্যদের। দেবমাল্য রায় অসামান্য চেহারা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সব কিছুতেই 1 নম্বর। কিন্তু নামি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বিপদগামী হয়ে যায়। নেশার চক্করে পুরো ক্যারিয়ারটা বরবাদ হয়ে যায়। বেশ কিছুদিন যাবৎ রিহাবে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু পড়াশোনা আর করা হয় না। ওর বাবা ছিলেন বিরাট ডাক্তার। টাকা পয়সার অভাব ছিল না। এখন দেবমাল্য টিউশন পড়ায়, আর সন্ধেবেলায় চায়ের দোকানে বসে আড্ডা মারে। একটা সম্ভাবনাময় জীবনের কি অসম্ভব অপচয়। এসব কথা শুনেছে ওর বাড়িওয়ালা মাসিমার কাছে। এখন দেবমাল্য মাকে নিয়ে বিশাল বাড়িতে একাই থাকে। বিয়ে থা করেনি। অদূর ভবিষ্যৎ করার কোনো সম্ভাবনাও নেই। দেবমাল্যকে দিয়ে তার মাথা ব্যথার কোনো কারণ ছিল না। জগতে এমন অনেক সৃষ্টি ছাড়া মানুষই তো আছে, যারা নিজেদের শর্তে জীবনে বাঁচে। অন্যদের সঙ্গে তাদের মেলানো যায় না। শ্রেয়ার মাথা ব্যথা শুরু হলো যখনও খেয়াল করলো আফটারনুন শিফট করে যখনই বাড়ি ফেরে, তখনই দেবমাল্য একটু দূরত্ব রেখে ওর সাথে সাথে আসে। প্রতিদিন সে রোদ ঝড় জল যাই হোক না কেন, কিছু বলে না, কাছেও আসে না। শ্রেয়া বাড়িতে ঢুকে যায়, দেবমাল্য নিজের বাড়িতে চলে যায়। শ্রেয়ার প্রথম ভয় করত, তারপর বুঝেছে ছেলেটা কোনো ক্ষতিকর নয়। বেশ কয়েকবার বাস থেকে নামার পর দেবমাল্য সাগরেদদের বলতে শুনেছে, গুরু উঠে পড়ো, বাড়ি যাওয়ার সময় হলো। এই ইশারাটা না বোঝার কিছু নেই, কিন্তু প্রতিবাদ করারও কোনো মানে হয় না। শ্রেয়া ভাস্করকে সব খুলে বলে। কি করি বলো তো? ভাস্কর কোনো ব্যাপার সিরিয়াসলি নেয় না। ও হেসেই উড়িয়ে দিল। একটা লোক তোমার সাথে সাথে বাড়ি যায়, এর মধ্যে অসুবিধাটা কোথায়? তোমাকে দেখে ওর মনে হয় যে এবার বাড়ি যেতে হবে। মনে হয় তুমি ওর অ্যালার্ম ক্লক।
বুঝলে সুন্দরী? বলেই শ্রেয়াকে জড়িয়ে ধরে। শ্রেয়া রেগে ভাস্করকে ধাক্কা দেয়, বলে, যাও, তোমার সবটাতেই আর কি। ধীরে ধীরে ঘটনাটা শ্রেয়ার গা সওয়া হয়ে গেল। তারপর যেন অভ্যাসেই পরিণত হলো। কোনো সময় যদি শ্রেয়া দেবমাল্যর দিকে তাকিয়েছে, অদ্ভুত এক মুগ্ধতা লক্ষ্য করেছে, যেন নিঃশব্দ অর্চনা। শ্রেয়া অবশ্য মুগ্ধ হওয়ার মতনই সুন্দরী। বহু পুরুষের চোখেই সে মুগ্ধতা নজর করেছে, কিন্তু এমন পবিত্রতার ছোঁয়া কোথাও পায়নি। বছরখানেক আগে এমন এক দোলের দিনে সে ডিউটি থেকে ফিরছিল। যথারীতি দেবমাল্য পিছনে হেঁটে আসছিল। ঠিক যখনই শ্রেয়া গেট খুলে ঢুকতে যাবে, হঠাৎ শোনে, শুনুন। পিছন ফিরে দেখে দেবমাল্য একদম সামনে। শ্রেয়ার বুকের মধ্যে তখন 100 ঘোড়া দৌড়াচ্ছে। কোনো রকমে সাহস সঞ্চয় করে বলে, হ্যাঁ বলুন, আপনাকে একটা আবিরের টিপ পরাতে পারি? শ্রেয়া উত্তর দেয়, মাফ করবেন, আমি কেন অচেনা লোকের থেকে রং নিই না। তারপর একটা আহত অপমানিত মুখ পিছনে ফেলে এগিয়ে যায়। হঠাৎ একদিন শ্রেয়া বাস থেকে নেমে দেখে চায়ের দোকানটা ফাঁকা। দেবমাল্য বা সাগরেদরা কেউ নেই। সে একা একা হেঁটে আসে। কেমন যেন শূন্য মনে হয় চারিদিক। বাড়ি আসলে ভাস্কর বলে, আরে শুনেছ, তোমার ভক্ত তো খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। শ্রেয়ার বুকটা ধড়াস করে ওঠে। কেন যে শ্রেয়া তা নিজেও বুঝতে পারে না। কেন, কি হলো? একটা মাইল্ড হার্ট অ্যাটাক মতন হয়েছে শুনলাম। একসময় শরীরের ওপর তো অনেক অত্যাচার করেছে, তারই ফল এইসব। তারপর প্রায় 1 মাস সে একা একা বাড়ি ফিরেছে। প্রতিবার মনে হয়েছে কে যেন পিছনে পিছনে আসছে। ঘাড় ঘুরিয়ে দেখছে, কেউ নেই। শ্রেয়া বুঝতে পারে না এত কান্না পায় কেন। কি একটা চাপা কষ্ট বুকের মধ্যে, এক অসীম শূন্যতা। তবে কি শ্রেয়া মনে মনে দেবমাল্যকে? কিন্তু সেটাই বা কি করে সম্ভব? ভাস্করকেও তো সে খুবই ভালোবাসে। তারপর দেবমাল্য সুস্থ হয়ে ফিরে আসে, কিন্তু একদিনও সাহস করে শ্রেয়া এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারে না এখন কেমন আছেন। কোথা থেকে একরাশ লজ্জা তার পা আটকে দেয়। অথচ হেলথ সেক্টরে কাজ করে তার তো বলাই উচিত ছিল, কোনো দরকার হলে ভবিষ্যতে বলবেন। শুধু বাড়ি ফেরার সময় মনটা খুশি খুশি থাকে। মনে হয় এই পথ যদি না শেষ হয়। আজ আবার 1 বছর পরে সেই দোল পূর্ণিমা। অকৃপণভাবে চাঁদ বিলিয়ে দিচ্ছে তার রূপলি আলো। শ্রেয়ার পিছনেই হেঁটে চলেছে দেবমাল্য, হাতে একটা আবিরের প্যাকেট, চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। তার জন্য যেন আরও সুন্দর দেখতে লাগছে। শ্রেয়া শুনেছে চাঁদের আলোয় অনেকে সাময়িকভাবে পাগল হয়ে যায়। ওরও যেন আজ কেমন পাগল পাগল লাগছে। শ্রেয়া বাড়ির গেটের সামনে এসে একটু থমকে দাঁড়ালো। তার বুকের মধ্যে
দ্রিম দ্রিম শব্দ। কিন্তু অবাক হয়ে তাকিয়ে দেখে দেবমাল্য ওকে পেরিয়ে চলে যাচ্ছে। ব্যগ্রস্বরে শ্রেয়া বলে ওঠে, এই যে শুনুন। একরাশ বিস্ময় নিয়ে দেবমাল্য ফিরে দাঁড়ায় দেবদূতের মতো। শ্রেয়া লাজুক স্বরে বলে, আপনাকে একটা আবিরের টিপ পড়াতে পারি? দূর থেকে তখন কোনো জলসার গান ভেসে আসছে। কে রং লাগালে বনে বনে।